Hello dear learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the just subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, আজকে আবারও তোমাদের সামনে ট্যাগ কোর্স নিয়ে উপস্থিত হয়েছে। তোমরা যারা অবশ্যই ক্লাস 9, ক্লাস 10 বা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য ট্যাগ কোর্সের একটি সবচেয়ে সহজ একটি গ্রামার। এই গ্রামারে তোমাদেরকে অবশ্যই 5 মার্ক পেতে হবে। এখানে সবাই 5 মার্কই পাওয়ার সম্ভাবনা থাকে যদি তারা একটু গুরুত্ব দিয়ে ট্যাগ কোর্সটা দেখে। মানে নবম দশম শ্রেণীর সবচেয়ে যতগুলো গ্রামার আছে সবচেয়ে সহজ গ্রামার হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। সুতরাং এখানে 5 নম্বরই পেতে হবে। তাহলে 5 নম্বর পাইতে হলে মাত্র কয়েকটি রুলস আছে, রুলসগুলো জানলেই তোমাদের 5 নম্বর এখানে চলে আসবে। তাহলে গত পর্বে আমি ট্যাগ কোয়েশ্চেনের কিছু রুলস নিয়ে আলোচনা করেছি, আজকে কিছু রুলস তোমাদের কাছে উপস্থাপন করব। তাহলে ইউ ক্যান্ট স্পিক ইংলিশ। ইউ ক্যান্ট, এখানে হলো ক্যান্ট হলো মডাল অক্সিলারি ভার্ব ক্যান, তার সাথে নট আছে ক্যান্ট। তাহলে সেন্টেন্সটা হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভ সেন্টেন্স হলে কী হবে? ট্যাগ কোয়েশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে ক্যান ইউ এখানে নেগেটিভ সেন্টেন্স ক্যান্ট আছে, ক্যান ইউ হবে। আবার এটা মডাল অক্সিলারি ভার্ব ইউ শুড সি এ ডক্টর। তাহলে যত প্রকার মডাল অক্সিলারি ভার্ব আছে সেই মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে শুড এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইউ শুড সি এ ডক্টর। এখানে শুড হলো মডাল অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে ট্যাগ হবে নেগেটিভ, ইউ শুডন্ট ইউ। তাহলে ট্যাগ মানে কোয়েশ্চেন যদি নেগেটিভ হয় ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, কোয়েশ্চেন যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ। এরপরে কতগুলো সেন্টেন্স লেখা হয়েছে, যেমন হ্যাভ, হ্যাড, হ্যাজ, হ্যাভ অর্থাৎ টু হ্যাভ ভার্বযুক্ত কয়েক প্রকার সেন্টেন্স লেখা হয়েছে। এখানে অবশ্যই তোমাদের গুরুত্ব দেখতে হবে। যেমন এখানে হ্যাডের পরে কোনো ভার্ব নাই, তাহলে এটা হ্যাড মূল ভার্ব। এখানে হ্যাজ মূল ভার্ব, এখানেও হ্যাভ মূল ভার্ব। তাহলে মূল ভার্ব যখন টু হ্যাভ ভার্ব যখন মূল ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন ট্যাগ কোয়েশ্চেন দুইভাবে করা যায়। একটা হলো আমেরিকান স্টাইল আর একটা হলো ব্রিটিশ স্টাইল। এটা হলো হ্যাড, সরাসরি হ্যাড আছে, হ্যাডের পরে কোনো ভার্ব নাই, তার মানে এটাই মূল ভার্ব। সেই ক্ষেত্রে হলো হ্যাড দিয়ে হ্যাডন্ট শি, এটা হলো ব্রিটিশ স্টাইল। আর আমেরিকান স্টাইল হলো এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স ধরতে হবে। হ্যাড হলো পাস্ট ফর্মে আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স ধরতে হবে। সেই ক্ষেত্রে ডিডন্ট বসাতে হবে, ডিডন্ট শি, হ্যাডন্ট শি অথবা ডিডন্ট শি। এটা হলো আমেরিকান স্টাইল, এটা হলো ব্রিটিশ স্টাইল। তাহলে শি হ্যাড হলো মূল ভার্ব, হ্যাডটা হলো মূল ভার্ব মানে পাস্ট ফর্মে আছে, তার মানে ডিডন্ট শি। এরপরে হ্যাজ হলো প্রেজেন্ট ফর্মে আছে, যখন হ্যাজ থাকবে তখন আমেরিকার ব্রিটিশ স্টাইলে লিখলে হ্যাজন্ট হি, আর আমেরিকান স্টাইলে লিখলে কী হবে? ডাজন্ট হি। তারপরে এখানে হ্যাভ আছে, হ্যাভ দে, তাহলে হ্যাভন্ট দে অথবা ডোন্ট দে। তাহলে এটা হলো টু হ্যাভ ভার্ব হলো মূল ভার্ব হিসেবে থাকলে দুইভাবে করা যাবে, একটা হলো আমেরিকান স্টাইল, একটা হলো ব্রিটিশ স্টাইল। এরপরে উই হ্যাড ফিনিশড, এখানে হ্যাড হলো হ্যাডের পরে মূল ভার্ব রয়েছে, তার মানে এটা হলো হ্যাড অক্সিলারি ভার্ব। এখানে হ্যাজের পরে মূল ভার্ব রয়েছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাও অক্সিলারি ভার্ব। হ্যাভের পরে মূল ভার্ব রয়েছে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল রয়েছে, এটাও অক্সিলারি ভার্ব। তাহলে এখানে হ্যাড অক্সিলারি ভার্ব, এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব, এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব। সেই ক্ষেত্রে যখন অক্সিলারি ভার্ব হিসাবে বসে থাকবে তখন হ্যাডন্ট লিখতে হবে, হ্যাডন্ট উই। এখানে আর ডিডন্ট ব্যবহার করা যাবে না, কেন যাবে না? এখানে হ্যাড হলো অক্সিলারি ভার্ব, সুতরাং হ্যাড বসাতে হবে। এখানে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে হ্যাজন্ট হি, এখানে ডাজন্ট লেখা যাবে না, কেন যাবে না? হ্যাড হলো, এখানে হ্যাজ হলো অক্সিলারি ভার্ব। এখানে উই হ্যাভ কমপ্লিটেড, তাহলে হ্যাভ হলো কমপ্লিটেড, তাহলে হ্যাভের পর পাস্ট পার্টিসিপল আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভন্ট উই। তাহলে এই তিনটাতে হ্যাজন্ট আর হ্যাভন্ট, এখানে ডিডন্ট বা ডাজন্ট বা ডোন্ট ব্যবহার করা
যাবে না, কারণ এখানে হ্যাভ হ্যাজ হ্যাড মূল ভার্ব হিসাবে নেই, অক্সিলারি ভার্ব হিসাবে রয়েছে। যখন অক্সিলারি ভার্ব হিসাবে বসবে তখন ওই হ্যাডন্ট বসাতে হবে, হ্যাভন্ট বসাতে হবে, হ্যাজন্ট বসাতে হবে, যেটা থাকবে সেটাই বসাতে হবে অক্সিলারি ভার্ব হিসাবে থাকলে। এরপরে আছে হ্যাজ টু, হ্যাভ টু আর হ্যাড টু। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু মডেল অক্সিলারির মতো এখানে আছে। সেই ক্ষেত্রে যখন হ্যাজ টু, তাহলে হি হ্যাজ টু যখন থাকবে তখন এখানে ডজন্ট বসাতে হবে, ডজন্ট শি। এখানে হ্যাজন্ট লেখা যাবে না, হ্যাজ টু আছে, হ্যাজন্ট লেখা যাবে না। তাহলে হ্যাজ টু, হ্যাভ টু আর হ্যাভ টু যখন থাকবে তখন হ্যাজ টু থাকলে ডজন্ট, আর হ্যাভ টু থাকলে ডোন্ট উইল, আর হ্যাভ টু আছে ডিডন্ট আই। তাহলে এখানে টু হ্যাভ ভার্বের 3 প্রকার ব্যবহার দেখলাম। একটা মূল ভার্ব হিসাবে আছে, একটা অক্সিলারি ভার্ব হিসাবে আছে, আর একটা হলো হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু মডেল অক্সিলারি ভার্ব হিসাবে আছে। তাহলে আমরা যখন মূল ভার্ব হিসাবে থাকবে তখন আমরা দুইভাবে করতে পারবো। যখন অক্সিলারি ভার্ব হিসাবে আছে তখন অক্সিলারি ভার্ব হিসাবে ওই হ্যাভ হ্যাজ হ্যাডকেই ব্যবহার করতে হবে। আর যখন হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু যখন হলো মডেল অক্সিলারি হিসাবে থাকবে তখন হ্যাজ টু থাকলে ডজন্ট, আর হ্যাভ টু থাকলে ডোন্ট, আর হ্যাড টু থাকলে ডিডন্ট ব্যবহার করতে হবে। এখানে হ্যাজন্ট ব্যবহার করা যাবে না, এখানে হ্যাভন্ট ব্যবহার করা যাবে না, এখানে হ্যাডন্ট ব্যবহার করা যাবে না। এরপরে এ টিচার টিচেস, অর্থাৎ টিচার যখন একটা কমন সিঙ্গুলার নাম্বার থাকে, কমন সিঙ্গুলার নাম্বার, একটা টিচার হলো কমন, সেটা হলো ম্যাসকুলিন জেন্ডার বা ফেমিনিন জেন্ডার দুটোই থাকে, মেল টিচার ফিমেল টিচার দুটোই থাকে। কিন্তু সিঙ্গুলার নাম্বার যখন থাকে তখন এখানে টিচেস যেহেতু এস যুক্ত আছে তাহলে কী হবে ডজন্ট হি হবে, ডজন্ট প্রনাউন হিসাবে হি ধরতে হবে, অর্থাৎ সি লেখা যাবে না, সি বা দে লেখা যাবে না, কারণ এটা হলো এ টিচার একটা সিঙ্গুলার কমন নাউন যখন থাকবে তখন হি ব্যবহার করতে হবে। এই হচ্ছে। এরপরে বাকি রুলস আরও অনেক রুলস আছে, আমি তোমাদের কাছে এখন পর্যায়ক্রমে সবগুলি উপস্থাপন করব। আই উড মিট ইউ, আইয়ের পরে অ্যাপোস্ট্রফি ডি আছে, আর মিট, আই উড মিট ইউ। এখন এখানে মিট হলো প্রেজেন্ট ফর্ম, মিটটা হলো প্রেজেন্ট ফর্ম। যখন অ্যাপোস্ট্রফি ডি থাকবে সাবজেক্টের সাথে, অ্যাপোস্ট্রফি ডি যেমন আই এবং দে সাথে অ্যাপোস্ট্রফি ডি ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে যখন এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে তখন এটাকে উড ধরতে হবে, যে আই উড মিট ইউ। তাহলে মিট যেহেতু প্রেজেন্ট ফর্ম, যে মডেল অক্সিলারি ভার্ব উড যদি হয় তাহলে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম থাকে, সেই ক্ষেত্রে এখানে উড ধরতে হবে। তাহলে উডন্ট ইউ, উডন্ট আই উড মিট ইউ, উডন্ট আই। এখানে দে উড, যে ডি আছে এখানে ডি আছে, তাহলে এখানে গন আছে পাস্ট পার্টিসিপল। যখন এই ডির পরে পাস্ট পার্টিসিপল থাকবে তখন এটাকে হ্যাড ধরতে হবে, তাহলে হ্যাডন্ট দে, তাহলে মনে রাখতে হবে যে সাবজেক্টের সাথে যদি ডি থাকে, অ্যাপোস্ট্রফি ডি থাকে, তাহলে তারপরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে উড ধরতে হবে, আর যদি সাবজেক্টের পরে যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে ওখানে হ্যাড ধরতে হবে, হ্যাড ধরে করতে হবে। এরপরে হি ইজ, এখানে এস আছে, তাহলে যখন এস এর পরে যখন এখানে ভার্ব যদি থাকে, সেটা ভার্বের সাথে আইএনজি যোগ যদি থাকে বা অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেটাকে এখানে ইজ ধরতে হবে। তাহলে ইজন্ট হি। আর যখন এই অ্যাপোস্ট্রফি এস এর পরে যখন পাস্ট পার্টিসিপল থাকবে তখন হ্যাজ ধরতে হবে, তাহলে হ্যাজন্ট হি। তাহলে মনে রাখতে হবে সাবজেক্টের সাথে যখন অ্যাপোস্ট্রফি এস থাকবে তারপরে যদি অ্যাডজেক্টিভ থাকে বা অন্য কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটাকে ইজ ধরতে হবে। আর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, যদি থাকে তাহলে সেটাকে হ্যাজ ধরতে হবে, কারণ হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। আবার এটা ইজ এর পরে একটা অ্যাডজেক্টিভ বসে টু বি ভার্বের পরে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও লেখা যায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও লেখা যায়। এখানে এটাকে ওয়াজও ধরা যাবে, হি ওয়াজ, তাহলে ওয়াজন্ট, এখানে ইজন্ট বা ওয়াজন্টও লেখা যাবে, কিন্তু এখানে শুধু হ্যাজই ধরতে হবে, এটা শুধু হ্যাজই হবে, কারণ হ্যাজ বাদে এখানে আর কোনো ভার্ব হবে না, কিন্তু এখানে ইজ হবে আবার ওয়াজও ধরা যাবে, সেই ক্ষেত্রে ইজন্ট হি অথবা ওয়াজন্ট হিও লেখা যাবে, কিন্তু এখানে শুধু হ্যাজ হবে। তারপরে হি
হার্ডলি ভিজিটস আওয়ার হাউস। যখন কোনো সেন্টেন্সে হার্ডলি, স্কার্সলি, সেলডম, তারপরে ফিউ, লিটিল এই ওয়ার্ডগুলো থাকে তখন সেটা নেগেটিভ অর্থ প্রদান করে, সেন্টেন্সটা নেগেটিভ অর্থ হয়। মনে রাখতে হবে হার্ডলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল এই ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ হয়। তাহলে এখানে হার্ডলি নেগেটিভ বোঝাচ্ছে, তাহলে কী হবে এর যুক্ত আছে, তাহলে ডাজ আসবে। ডাজ হি ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, সেন্টেন্সটা নেগেটিভ। হি হার্ডলি ভিজিট আওয়ার হাউস, সে আমাদের বাড়িতে আসেই না বললেই চলে, নেগেটিভ। দ্য গ্লাস হ্যাজ লিটিল ওয়াটার, লিটিল গ্লাসে লিটিল হ্যাজন্ট, তাহলে হ্যাজ ইট নেগেটিভ সেন্টেন্স, যে লিটিল দ্বারা নেগেটিভ সেন্টেন্স প্রকাশ করে। তাহলে দ্য গ্লাস হ্যাজ লিটিল ওয়াটার, হ্যাজ ইট, দ্য গ্লাসের পরিবর্তে এখানে ইট ব্যবহার করা আছে। কিন্তু যখন লিটিলের পরিবর্তে সামনে যদি এ থাকে, লিটিল বা ফিউ, শুধু অনলি ফিউ বা লিটিল থাকলে নেগেটিভ, আর লিটিল বা ফিউ এর আগে যদি এ থাকে তাহলে সেটা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে ট্যাগটা হবে নেগেটিভ। তাহলে হ্যাজন্ট, হ্যাজন্ট ইট। তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য একটু লক্ষ্য করো, দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য থাকে, শুধু লিটল থাকলে নেগেটিভ সেন্টেন্স প্রকাশ করবে, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আর যদি লিটলের সামনে যদি এ থাকে তাহলে সেটা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ট্যাগ হবে নেগেটিভ। অর্থাৎ ফিউ এবং লিটিল একই জিনিসই, ফিউ এর আগে যদি লিটলের আগে থাকে তাহলে ট্যাগ নেগেটিভ করতে হবে, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হবে, ট্যাগটা নেগেটিভ হবে। আর শুধু যদি লিটিল অথবা ফিউ থাকে তাহলে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রদান করবে, সেই ক্ষেত্রে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এরপর দিস ইজ এ শর্ট, যদি দিস থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় ইট ধরতে হবে, ইট। আর দোষ যদি থাকে তাহলে দে ধরতে হবে, আরন্ট, দে, আরন্ট দে। তাহলে দিস থাকলে ইট, দিস বা ড্যাট যেটা থাক সাবজেক্ট হিসাবে তাহলে ইট। আর দোষ বা দিস যদি প্লুরাল হয়, দিস, THESE, দিস যদি হয় তাহলে দে ব্যবহার করতে হবে। এরপর দ্য মাদার, মাদারের আগে যখন দা থাকবে, দ্য মাদার, দ্য ফাদার, দ্য ব্রাদার, তখন এগুলো একটা অ্যাফেকশন, অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝাবে, অর্থাৎ একটা ম্যাতৃত্ব, ভ্রাতৃত্ব, পিতৃত্ব এগুলো ফুটে ওঠা বোঝাবে। তাহলে এখানে রোজ হলো পাস্ট টেন্স, তাহলে দ্য মাদার রোজ পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স তাহলে কী আসবে ডিড, তার সাথে নট ডিডন্ট ইট, ডিডন্ট ইট হবে দ্য মাদার, অর্থাৎ মাদার, দ্য ফাদার, দ্য সিস্টার, দ্য ব্রাদার, দ্য বিস্ট এরকম যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনে সাবজেক্ট হিসাবে ইট ধরে নিতে হবে, তাহলে ইট বসবে। তারপরে ইউজ টু যখন থাকবে তখন ডিডন্ট বসবে, ডিডন্ট ইউজ টু মডেল অক্সিলারি ভার্ব হিসাবে বসে, কিন্তু ইউজ টু যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ডিডন্ট ব্যবহার করে। এরপরে ইউ অট টু অবে ইয়োর টিচার্স, ইউ অট টু, যখন অট টু থাকবে, অট টু থাকলে অটন্ট ইউ, তাহলে ইউজ টু থাকলে ডিডন্ট ব্যবহার করতে হবে, আর অট টু থাকলে অটন্ট ব্যবহার করতে হবে। এখানে টু আছে, এখানে টু আছে, পার্থক্য এখানে ইউজড আর এখানে অট, এটাও মডেল অক্সিলারি ভার্ব হিসাবে বসে, এটাও বসে। তাহলে আমরা ইউজ টু যখন থাকবে তখন ডিডন্ট ব্যবহার করতে হবে, আর অট টু থাকলে অটন্ট ইউ। দ্য মুন শাইন্স অ্যাট নাইট, দ্য মুন শাইন্স অ্যাট নাইট, তাহলে এখানে সায়েন্সের সাথে যুক্ত আছে ডাজন্ট শি, অর্থাৎ দ্য মুন, দ্য আর্থ, দ্য কান্ট্রি, দ্য শিপ, অর্থাৎ মাদারল্যান্ড এই জাতীয় যখন কোনো ওয়ার্ড সাবজেক্ট হিসাবে থাকবে তখন সেটাকে আমাদের প্রোনাউন হিসাবে শি ধরতে হবে। দ্য মুনের পরিবর্তে আমরা এখানে শি বসাবো, অথবা ডাজন্ট ইট বসালেও হবে, ডাজন্ট শিও বসাতে পারবো। তাহলে এগুলো হচ্ছে সাধারণত ফেমিনিন জেন্ডার প্রকাশ করে, দ্য মুন, দ্য আর্থ, দ্য শিপ, দ্য মাদারল্যান্ড এগুলো ফেমিনিন জেন্ডার প্রকাশ করে, সুতরাং আমরা শি লিখতে পারবো। এরপর ইউ হ্যাড বেটার উড রেদার যখন থাকবে তখন হ্যাডন্ট ইউ, উড রেদার, হ্যাড বেটার উড রেদার থাকলে উডন্ট ইউ।
এরপর দ্য পুয়ার আর অলওয়েজ হ্যাপি, দ্য পুয়ার আর অলওয়েজ হ্যাপি, তাহলে যখন কোনো অ্যাডজেক্টিভের সামনে দ্য ব্যবহার করা হয় তখন সেটা প্লুরাল নাম্বার প্রকাশ করে, প্লুরাল কমন নাউন। তাহলে দ্য পুয়ার, দ্য রিচ, দ্য পায়াস এগুলো যখন থাকবে তখন দে ব্যবহার করতে হবে, আরন্ট দে, আরন্ট দে। অল দ্যাট গিল্টার্স ইজ নট গোল্ড, এটা হলো একটা প্রবাদ। যখন কোনো প্রবাদ থাকবে তখন সেটাকে ইট ব্যবহার করতে হবে, তাহলে এখানে ইজ আছে, অল দ্যাট গিল্টার ইজ নট গোল্ড, ইজ ইট। এরপর ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ, যদি কোনো সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে আর একটা হলো প্রিন্সিপাল ক্লজ থাকে। ট্যাগ কোয়েশ্চেন করার সময় প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, এটা হলো প্রিন্সিপাল ক্লজ যখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাও যেহেতু তোমরা ক্লাস 9-10-এ পড়ো, অবশ্যই তোমরা কমপ্লেক্স সেন্টেন্সটা চিনো। কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে করতে হয়, কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে করতে হয়, সিম্পল সেন্টেন্স কীভাবে করতে হয়। যখন সেন্টেন্স কমপ্লেক্স হবে তখন দুটা ক্লজ থাকবে, একটা হলো সাবঅর্ডিনেট আর একটা হলো প্রিন্সিপাল। সাবঅর্ডিনেট ক্লজ হলো নির্ভরশীল, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না, তাহলে প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে আই উইল হেল্প ইউ, তাহলে ওন্ট, উইলের সাথে নোট লাগালে ওন্ট, ওন্টাই, উইল নট সমান ওন্ট। এরপরে হি ইজ অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড এভরিবডি লাইকস হিম, এটা হলো অ্যান্ড আছে, অ্যান্ড দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স হয়। যখন কোনো কম্পাউন্ড সেন্টেন্স থাকে ট্যাগ কোয়েশ্চেন করার সময় দুটা কম্পাউন্ড সেন্টেন্স, দুটা প্রিন্সিপাল ক্লজ থাকে, সেই ক্ষেত্রে দুটারই ট্যাগ কোয়েশ্চেন করা যাবে, দুই অংশেরই। তবে যেটা বেশি জোর দেওয়া বোঝাবে সেটাকেই ট্যাগ কোয়েশ্চেন করাই উত্তম। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ ব্যক্তি, এটাই হলো বেশি জোর দেবে বোঝাচ্ছে। এভরিবডি লাইকস হিম, সৎ হওয়ার কারণে তাকে প্রত্যেকে পছন্দ করে। তাহলে এটা হলো মূল সেন্টেন্স, ধরে ট্যাগ কোয়েশ্চেন করতে পারবে, অথবা দুটাই যেহেতু প্রিন্সিপাল ক্লজ দুটারই ট্যাগ কোয়েশ্চেন করা যাবে। তাহলে এটা যদি করি ইজন্ট হি, আর যদি এভরিবডি লাইকস হিম যদি করা হয় তাহলে ডোন্ট দে, ডোন্ট দে। তাহলে এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটাও অ্যান্ড হলো অ্যান্ড দ্বারা দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করা থাকে, সেই ক্ষেত্রে আমরা দুটারই ট্যাগ কোয়েশ্চেন করতে পারবো ইচ্ছা মতো, ইজন্ট হি অথবা ডোন্ট দে। এভরিবডি লাইকস হিম ট্যাগ কোয়েশ্চেন ডোন্ট দে, আর হি ইজ অ্যান অনেস্ট ম্যান এটা হলো ইজন্ট হি। এরপর মেনি অফ দেম যদি থাকে তাহলে দেমটাকে সাবজেক্ট করতে হবে, তাহলে ডু দে, এখানে ডু নট আছে, তাহলে ডু দে। এই হলো ট্যাগ কোয়েশ্চেন যথাযথ যেগুলো রেগুলার রুলস সেগুলো তোমাদের কাছে উপস্থাপন করলাম। আগামী পর্বে কিছু ক্রিটিক্যাল রুলস আছে যেগুলো জানা অবশ্যই তোমাদের জন্য, মানে অবশ্যই যেগুলো জানতে হবে, কারণ ট্যাগ কোয়েশ্চেন 5 নম্বর, এখানে 5 নম্বর পাইতেই হবে। সেই কারণে কিছু ক্রিটিক্যাল রুলস আছে, সেই রুলসগুলো তোমাদেরকে জানতে হবে। আমি আগামী পর্বে আমি সেই ক্রিটিক্যাল রুলস নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।